আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের ক্লাস হচ্ছে ভার্ব নিয়ে। ভার্ব যেটা আসলে আমরা বলতে পারি যে একটা ভাষার প্রাণ। সাধারণত কি হয় যে আপনার অন্যান্য পার্টস অফ স্পিচ ছাড়াও আপনার একটা সেন্টেন্স গঠন করা যায়, কিন্তু একটা ভার্ব ছাড়া আসলে একটা সেন্টেন্স গঠন করা যায় না, বা এটা প্রায় এক প্রকার অসম্ভব। সুতরাং বুঝতে পারছেন যে ইংরেজি সেন্টেন্স গঠনে ভার্বের গুরুত্ব কতখানি। আচ্ছা, তো আমরা হচ্ছে কত রকমের ভার্ব আছে বা এদের কেমনি কি ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে ভার্ব আসলে একটা বেশ বড় এবং জটিল ব্যাপার। হ্যাঁ, ভার্বের পরিধি কিন্তু বেশ বড় আছে, এবং দেখা যায় কি যে পরীক্ষায় হচ্ছে এরকম আসে যে এটা কোন ধরনের ভার্ব। হ্যাঁ, বা হচ্ছে যে আপনার আমরা চাকরি পরীক্ষায় দেখি যে সেখানে হচ্ছে যে আপনার জেরান্ড বা পার্টিসিপল বা এগুলো থেকে কিন্তু কোশ্চিন করে। আর হচ্ছে তো আমরা আজকে ভার্বের যে পুরো ক্লাসিফিকেশন আছে সবগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। সুতরাং একটু মনোযোগ সহকারে দেখবেন, আর আরও ভালো হয় যদি একটু খাতা কলম নিয়ে বসতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো শুরু করছি আজকে আমাদের ক্লাস। ভার্ব, ভার্ব এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব বা যে ক্রিয়া নিজেই নিজের কাজ সম্পাদন করতে পারে। আর নন ফাইনাইট হচ্ছে সাধারণত কি অন্যের উপরে নির্ভরশীল বা অসমাপিকা। যে ভার্ব অন্য বিষয়ের বা বস্তুর উপরে নির্ভরশীল তাকে সাধারণত নন ফাইনাইট ভার্ব বলা হয়। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশন সেই দিকে খেয়াল করব। ফাইনাইট ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এর বাংলা অর্থ হচ্ছে প্রধান ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব এর প্রধান অর্থ হচ্ছে প্রধান ক্রিয়া, আর অক্সিলারি হচ্ছে সহায়ক ক্রিয়া। প্রিন্সিপাল এবং অক্সিলারি কার ভাগ? ফাইনাইট। অর্থাৎ ফাইনাইট ভাগের দুইটা ভাগে ভাগ করা যায় ফাইনাইট ভার্বকে, একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আপনার একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অর্থাৎ ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ যে ভার্বগুলো আছে বা ট্রানজিটিভ ভার্বকেও কিন্তু ক্লাসিফিকেশন করা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কজেটিভ ভার্ব, এরপর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, থার্ড হচ্ছে কোয়াজিপ্যাসিভ ভার্ব, ফোর্থ হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব, আর ফিফথ হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আমরা আবার একটু আলোচনা করি। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভের মধ্যে যে ভাগগুলো পড়ে সেগুলো হচ্ছে কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াজিপ্যাসিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। আর ইনট্রানজিটিভের মধ্যেও দুই প্রকার ভাগ আছে, একটা হচ্ছে লিঙ্কিং, একটা হচ্ছে কগনেট ভার্ব। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্বকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল ভার্ব। একটা প্রাইমারি ভার্ব আর একটা হচ্ছে কি মডাল ভার্ব। প্রাইমারিকে তিন ভাগে ভাগ করা যায়, কি কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা টু ডু ভার্ব। হ্যাঁ, যেটা আমরা সংক্ষেপে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ভার্ব বলে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেরান্ড, একটা পার্টিসিপল আর একটা ইনফিনিটিভ। পার্টিসিপলকেও
আবার দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। অর্থাৎ আম, আসলে ভার্বের কিন্তু অনেক পণ্ডিত আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, তবে আমরা যদি ভার্বকে একটা নির্দিষ্ট ছকে নিয়ে আসতে পারি বা গণ্ডির মধ্যে বা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসতে পারি, তবে ভার্বের ক্লাসিফিকেশন সাধারণত এটাই আসলে ক্লাসিক হয়। তাহলে আমরা আরও একবার আলোচনা করব, সেটা হচ্ছে ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেগুলোর মধ্যে পজিটিভ, ফ্যাক্টিটিভ, কোয়াজি প্যাসিভ, রেসিপ্রোক্যাল, রিফ্লেক্সিভ। আচ্ছা, ইনট্রানজিটিভকে দুই ভাগে ভাগ করা যায়: লিঙ্কিং, কগনেট। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়: কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়: জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। পার্টিসিপলকে দুই ভাগে ভাগ করা যায়: একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এইগুলোর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, সর্বপ্রথম যে আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করব। ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা হচ্ছে একটা উদাহরণ লিখব এরকম: দে আর ইটিং রাইস। আমরা এই ক্লাসিফিকেশনটা মানে আজকে মুছবো না, এটা একদম শেষ পর্যন্ত এভাবেই রাখবো, এবং এটার হচ্ছে যে আপনার একেবারে শেষে গিয়ে এটা মুছে দিব। তো হচ্ছে এখন দেখুন এই সেন্টেন্সটার দিকে, যে দে আর ইটিং রাইস। আচ্ছা, তাহলে দেখুন, দে আর ইটিং রাইস। এখানে দে আর ইটিং রাইস, তারা নিজেরাই কিন্তু খাবারটা খাচ্ছে। হ্যাঁ, দে আর ইটিং রাইস, এখানে কিন্তু তারা নিজেরাই খাচ্ছে, অন্য কাউকে খাওয়াই দিতে হচ্ছে না। তো এখানে সাবজেক্ট সাবজেক্ট নিজেই কিন্তু কাজটা করতেছে, অন্য কারোর হেল্প দরকার নাই। যদি অন্য কারোর হেল্প দরকার হতো তবে সে আসলে নন ফাইনাইট হয়ে যেত। তো দে আর ইটিং রাইস, তারা নিজেরাই খাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এরপরে যেটা বললাম যে ফাইনাইট ভার্বকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়: একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। প্রিন্সিপাল হচ্ছে যে যেটা আপনার প্রধান প্রধান ভার্ব বা একটা বাক্যে প্রধান ভার্ব হিসেবে কাজ করবে। আমরা এটার দিকেই তাকাবো। এখানে দেখুন, দে আর ইটিং রাইস। হ্যাঁ, এখানে এই যে রাইস, রাইস কিন্তু নাউন। তো সাধারণত কি হয় যে আপনার নাউনের আগে নাউনের আগে সাধারণত মেন ভার্বগুলো বসে। হ্যাঁ, পরেও বসতে পারে, তবে হচ্ছে কি যে বেশ কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে বা অধিকাংশ ক্ষেত্রে আপনার নাউনের আগেই সাধারণত এরা বসে থাকে। তো তাহলে কি হচ্ছে যে এই যে বাক্যে, এই বাক্যে কিন্তু আসলে দুইটা ভার্ব আছে। এই দেখুন একটা ভার্ব আর এই একটা ভার্ব। তো এই বাক্যে এই যে নাউনের আগে বসছে, এই কারণে এই হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে ইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার এর পাশেই দেখুন যে অক্সিলারি ভার্বটা আছে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা পরে করব। অক্সিলারি ভার্বটা হচ্ছে কি, যে এই যে আমাদের যেটা সহায়ক হিসেবে থাকবে, মেন ভার্বের সহায়ক, সেটাকে সাধারণত অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা প্রিন্সিপাল এটা জিনিসটা বুঝলাম। আর ট্রানজিটিভ হচ্ছে সকর্মক, মানে যে নিজেই কাজটা করতে পারে, যেটা আমরা উপরের উদাহরণে ইটিং দিয়ে বুঝাই দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের ট্রানজিটিভ। হ্যাঁ, ট্রানজিটিভ যেটা বুঝলাম, এরপরে আমাদের হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে আমরা
পজিটিভ নিয়ে একটু আলোচনা করব। আমরা হচ্ছে জাস্ট এক সাইড ধরে ধরে যাব, কারণ আমরা যদি মানে এটা একটা বড় ক্লাসিফিকেশন, তো যদি হচ্ছে এভাবে আমরা আগাই ডাইনে বামে, তাহলে হচ্ছে এটা একটু ঝামেলা হয়ে যাবে। সুতরাং আমরা সিরিয়াল ওয়াইজই আগাইতে থাকি, তাহলে জিনিসটা সুবিধা হবে। সেটা হচ্ছে যে পজিটিভ, দেখুন কজ, কজ অর্থ কি? কজ অর্থ হচ্ছে কারণ, ঠিক আছে? মানে এটা কিন্তু নিজেই বোঝাচ্ছে যে কারণাত্মক যে ক্রিয়া, হ্যাঁ, বা একটা কারণ বোঝাবে, বা এরকম একটা কর্ম বোঝাবে এরকম। আর সব থেকে বড় কথা কি, যে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে করাবে, সেটাই আসলে পজিটিভ ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট নিজে কাজ করবে না, আরেকজনকে দিয়ে কাজটা করাবে। তাহলে আমরা তার একটা উদাহরণ দেখি, যে আপনার হচ্ছে হি ইনফর্মড হার, আচ্ছা, হি ইনফর্মড হার অ্যাবাউট দ্য ম্যাটার। দেখুন, হি ইনফর্মড হার অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ যে হচ্ছে সে তাকে এই সমস্যার বিষয়ে কি ইনফর্ম করলো, হ্যাঁ, মানে জানালো আর কি। তাহলে উনি কি করতেছেন, যে আমাদের সংজ্ঞার ভিতরে কি ছিল, যে নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করানো, অর্থাৎ আহ, ইনি নিজে কিন্তু করতেছেন না, নিজে করতেছেন না, করাচ্ছেন কাজ দিয়ে? হার দিয়ে, ঠিক আছে? যদি উনি নিজে করতেন তবে উনি কিন্তু আর পজিটিভ হতেন না, অন্য কিছু হতো। তো এখন হচ্ছে যে হি ইনফর্মড হার অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ যদি সাবজেক্ট নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে করায়, এরকম ভার্ব যদি ব্যবহৃত হয় তবে তাকে বলা হবে পজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে পজিটিভ ভার্বটা গেল। এরপরে হচ্ছে যে আমাদের পজিটিভ ভার্ব আরও একটু আপনার ভালোভাবে বুঝাই দিই, যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এই উদাহরণটা তো দেখলেন, এবার আরও একটু দেখুন। সেটা হচ্ছে যে আমরা যে ধরেন একটা সিম্পল ভার্ব এরকম, এটা হচ্ছে একটা সিম্পল ভার্ব, আর একটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। হ্যাঁ, পজিটিভ ভার্ব। সিম্পল ভার্ব যেমন হচ্ছে এই উদাহরণ দিয়েই ধরি, নো, আর হচ্ছে কি ইনফর্ম। নো অর্থ জানা, আর ইনফর্ম অর্থ জানানো, ঠিক আছে? তাহলে কি, যে নো অর্থ জানা, যেটা হচ্ছে ব্যক্তি নিজেই করতে পারে, আর ইনফর্ম অন্য কাউকে দিয়ে জানানো, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ আপনার যদি অন্য কাউকে দিয়ে বোঝানো হয় বা করানো হয়, তবে যে ধরনের ভার্ব ব্যবহৃত হবে সেগুলোকেই আমরা হচ্ছে সাধারণত পজিটিভ ভার্ব বলে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে কুয়াজি প্যাসিভ ভার্ব। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কুয়াজি প্যাসিভ ভার্ব। আমরা পরবর্তীতে যখন ভয়েস শিখব তখন এই টার্মটা আমাদের লাগবে। যেমন ভয়েস হচ্ছে তিন প্রকার, সেই তিন প্রকারের একটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্ব, যদিও সে এখন আপনার হচ্ছে কিছু কিছু বইতে এখন আর কোয়াজি প্যাসিভ হিসেবে ব্যবহার করা হয় না। তো কোয়াজি প্যাসিভ এর আমরা যদি অর্থ করি তবে এটা হয় হচ্ছে কি কর্মকর্ত্রী, হ্যাঁ, এরকম দাঁড়ায়। অর্থাৎ জিনিসটা ইনডিরেক্টলি বোঝানো হয়, বা বা হচ্ছে যে আংশিক নিষ্ক্রিয়, পুরোপুরি না, মানে হালকা সে নিষ্ক্রিয় এরকমভাবে কাজ করবে। হ্যাঁ, তো যেমন ধরেন যে এরকম যে হি ফিলস ওরিড। হ্যাঁ, হি হি ফিলস ওরিড, তাকে চিন্তিত মনে হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখুন যে মানে হচ্ছে হি ফিল, ফিল অর্থ কি অনুভব করা, আর অরি অর্থ কি যে চিন্তা বা এরকম বোঝায়। যে মানে এটা একটা হালকা 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 ভাব, যে হয়তো সে থাকতেও পারে, সে তার প্রচুর চিন্তা থাকতেও পারে, বা নাও থাকতে পারে, কিন্তু একটা ভাব বা একটা অনুভূতি বোঝাচ্ছে যে তাকে দেখতে আসলে একটু চিন্তিত মনে হচ্ছে। তো এই যে এরকম যে জিনিসটা, যে আপনার পুরোপুরি ডিরেক্ট না, জাস্ট একটু ইনডিরেক্ট মতো, সেইগুলোকে সাধারণত আমরা
কোয়াজি প্যাসিভ ভার্ব বলে থাকি। আচ্ছা, তাহলে কোয়াজি প্যাসিভটা বুঝলেন যে যেটার বাংলা অর্থ হচ্ছে কর্ম, কর্তৃ, বাচ্য। আচ্ছা, এরপরে হচ্ছে রেসিপ্রোকাল। হ্যাঁ, রেসিপ্রোকাল যেটা হচ্ছে যে আপনার সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার অর্থ প্রকাশ করে। একটা সেন্টেন্স হবে, তার মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া যেটা আছে তার অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি এরকম, দে হেল্পড ইচ আদার, তারা পারস্পরিক কি, যে একজন আরেকজনের সাহায্য করলো। তাহলে আমাদের সংজ্ঞার মধ্যে কি ছিল, যে হচ্ছে পারস্পরিক বা হচ্ছে এইরকম যে মানে পরস্পরের যে সহযোগিতা বা পারস্পরিক যে সহযোগিতা এরকম যদি বোঝায় একটা ভার্ব দিয়ে, তবে সেটাকেই বলা হবে রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা আছে যে হেল্পড, হ্যাঁ, মানে এই হেল্প ভার্বটা তাহলে এখানে আমাদের রেসিপ্রোকাল হিসেবে কাজ করতেছে। তাহলে রেসিপ্রোকাল বলতে কি বোঝাচ্ছে, যে পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া, মানে একজন আরেকজনের সাহায্য বা একজন আরেকজনের সহযোগিতা এরকম বোঝানো হয়। আচ্ছা, তো এরপরে হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হচ্ছে আমরা যখন প্রোনাউন শিখছিলাম, নিশ্চয়ই খেয়াল করবেন যে সেখানে কিন্তু প্রোনাউনের যে ভাগগুলো করানো হয়েছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটার শেষে ছিল সেলফ যুক্ত শব্দ। সেলফ যুক্ত শব্দ অধিকাংশই মানে একটা শব্দের আপনার সাফিক্স হিসেবে যদি সেলফ থাকে তাহলে দেখা যায় কি যে অধিকাংশ ক্ষেত্রেই সে রিফ্লেক্সিভ হিসেবে কাজ করতেছে। তো এখানে আমাদের একটা ব্যাপার হচ্ছে এরকম, যে আমি যদি এরকম লিখি যে হি কিল্ড হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করলো। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস দেখুন যে রিফ্লেক্সিভ বলতে কি আত্ম বা নিজ বোঝায়। তো আমরা সেই প্রোনাউনের কথা যদি চিন্তা করি তাহলে এই যে এইটা, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সেই রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এখানে যেহেতু এটা নিজেই নিজেকে ভাবাচ্ছে বা চিন্তা করাচ্ছে বা কাজ করাচ্ছে, সুতরাং এই যে কিল্ড, ঠিক আছে, সে নিজেই নিজেকে হত্যা করলো, তাহলে এক্ষেত্রে এই কিল্ড হবে আমাদের কি রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে সে এখানে কাজ করবে। তাহলে যে দেখুন যে জিনিসটা ওইরকমই, যে আমি একটা ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমরা আসলে আমাদের যত ধরনের সেন্টেন্স আসুক বা পার্টস অফ স্পিচ আসুক, আমাদের নর্মালি চারটা জিনিসের গুরুত্ব সব থেকে বেশি। একটা হচ্ছে নাউন, এরপরে হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ, এরপরে ভার্ব এবং হচ্ছে অ্যাডভার্ব। এই চারটার গুরুত্বই কিন্তু আসলে এই পার্টস অফ স্পিচের মধ্যে বেশি, সব থেকে বেশি। তাহলে আমাদের ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল অংশের যে ট্রানজিটিভ, সেই ট্রানজিটিভের যে অংশগুলো কজেটিভ, ফ্যাক্টিটিভ, কোয়াজি প্যাসিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, এইগুলো কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে যে আমাদের ইনট্রানজিটিভ। ঠিক আছে, ইনট্রানজিটিভ এর বাংলা অর্থ হচ্ছে অকর্মক। হ্যাঁ, অকর্মক। তো আমরা ইনট্রানজিটিভ হচ্ছে যেভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে যে ধরুন একটা সেন্টেন্সে যদি আমাদের একটু অকর্মক, যেমন ধরেন এই যে ট্রানজিটিভ মানে সে নিজেই কাজটা করতেছে, ওই যে ফার্স্টে যেটা বলেছিলাম যে তারা নিজেরাই খাবার খাচ্ছে বা তারা নিজেরাই কাজটা করতেছে, এইটা যদি আপনার হচ্ছে অন্য কাউকে দিয়ে করানো বোঝায় তবে সাধারণত সেগুলোকে ইনট্রানজিটিভ বলা হয়। হ্যাঁ, আর এরপরে হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিং ভার্ব বলতে যেটা বোঝায় যে আপনার পারস্পরিক যে সংযোগ, লিঙ্ক অর্থই তো আসলে সংযোগ বোঝায়, কিন্তু লিঙ্কিং ভার্ব হচ্ছে কি যে পারস্পরিক যে সংযোগগুলো আছে সাধারণত সেইগুলোকেই বোঝানো হয়ে থাকবে। আচ্ছা, এরপরে দেখুন যে তাহলে আমরা কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ দিই বা আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের যে বি ভার্বগুলো আছে, হ্যাঁ, বি ভার্ব বলতে কি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এইগুলোকেই সাধারণত আমাদের লিঙ্কিং ভার্বের বলা হয়ে থাকে। তবে লিঙ্কিং ভার্বের আরও বেশ কিছু শব্দ আছে, যেমন টেস্ট, ঠিক আছে, টেস্ট, লুক, টেস্ট, লুক,
তারপর হচ্ছে আপনার সাউন্ড, ফিল, এরকম এরকম ধরনের যে শব্দগুলো আছে সেইগুলোকে সাধারণত লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। তাহলে লিঙ্কিং ভার্ব আসলে কি? লিঙ্কিং ভার্বের মধ্যে যদি আমরা একটু সূক্ষ্মভাবে আলোচনা করি তাহলে সেখানে দেখা যাচ্ছে কি যে সেখানে দুই ধরনের আপনার ভার্ব পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে আমাদের যে বি ভার্বগুলো আছে সেইগুলো, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, আর হচ্ছে আর নর্মাল যেগুলো আছে বা টেস্ট, লুক, সাউন্ড, ফিল, তারপরে আপনার হচ্ছে আর কি কি আছে, আর আছে হচ্ছে বিকাম, স্মেল। এই যে এই ধরনের যে অনুভূতিমূলক যেই শব্দগুলো সেগুলোকে সাধারণত আপনার হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। অর্থাৎ অনুভূতি প্রবণ যে শব্দগুলো আছে, হ্যাঁ, সেইগুলোকে সাধারণত লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। এরপরে আমরা হচ্ছে কগনেট ভার্বটা একটু বোঝার চেষ্টা করব। পরীক্ষায় কিন্তু কগনেট ভার্বটা বেশ আসে, এবং এটা একটা মজার জিনিস আছে যে আমরা যদি দেখি যে একটা বাক্যে দুইটা একই ধরনের শব্দ, তবে ধারণা করা হয় যে হ্যাঁ এখানে একটা আপনার হচ্ছে কগনেট কগনেট থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, যেমন দ্য বয় সিংস এ সং, দ্য বয় সিংস এ সং, অর্থাৎ বালকটি একটি গান গাচ্ছে। দেখুন, গান গাচ্ছে, হ্যাঁ, আবার সিং, সং, ঠিক আছে। তো এরকম মানে যে শব্দগুলো আপনার নর্মালি হচ্ছে কি বলা যেতে পারে যে ইনট্রানজিটিভ ভার্বের যদি তার যে সমজাতীয়, হ্যাঁ, বা সমজাতীয় বা ধরেন যে একই জাতীয় নাউনকে যদি অবজেক্ট হিসেবে গ্রহণ করে, ঠিক আছে, নাউনকে যদি অবজেক্ট হিসেবে গ্রহণ করে তবে হচ্ছে সেখানেই সে ভার্বকে আসলে হচ্ছে আপনার কগনেট কগনেট ভার্ব বলা হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে মানে আপনি যদি এভাবে নাও মনে রাখতে পারেন তবে হচ্ছে এভাবে মনে রাখা যায় যে হি স্লিপস এ সাউন্ড স্লিপ, ঠিক আছে। মানে ওই ভার্ব এবং নাউন দেখতে আসলে একই ধরনেরই বোঝায় বা দেখতে প্রায় একই রকমেরই লাগে, ঠিক আছে। তো একটা বাক্যে যখন দেখবেন কি যে একই ধরনের শব্দ চলে আসছে পরপর দুইটা, তবে সেই ভার্বটা সাধারণত আপনার কগনেট ভার্ব হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের কগনেট ভার্ব আমরা হচ্ছে আলোচনা শেষ করলাম। কগনেট ভার্ব আর লিঙ্কিং ভার্ব এটা হচ্ছে ইনট্রানজিটিভের মধ্যে পড়ে, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিলারি, যেটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক অবস্থার ভার্ব সেটা। তো সর্বপ্রথম অক্সিলারির মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল, ঠিক আছে। প্রাইমারি ভার্বের মধ্যে হচ্ছে আপনার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব। আমরা একটু আগেই কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে, যে আমাদের যে লিঙ্কিং ভার্ব আছে সেই লিঙ্কিং ভার্বের একটা পার্ট কিন্তু এই বি ভার্ব। এটা কিন্তু একটা দারুণ কানেকশন। অর্থাৎ লিঙ্কিং ভার্ব মানে যা ওই যে আমরা যদি সেকেন্ড অংশটুকু বাদ দিই, যে অনুভূতিমূলক যে শব্দগুলো ওইগুলো যদি বাদ দিই, তবে দেখা যায় কি যে প্রথম যে অংশটুকু আছে সেই লিঙ্কিং ভার্বের একটা অংশ কিন্তু হচ্ছে বি ভার্ব। তাহলে এই বি ভার্বটা একটু যদি বলি, সেই বি ভার্বের উদাহরণ হচ্ছে এম, ইজ, আর, বি, বিং, বিন, ঠিক আছে। এম, ইজ, আর, ও ওয়াজ, ওয়ারও আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিইং, বিন। তাহলে যারা একটু ছোট আছেন তাহলে তারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা যখন ক্লাসে ভার্ব শিখি তখন কিন্তু সর্বপ্রথম যে ভার্বটার নাম আসে সেটা হচ্ছে কি যে এই বি ভার্ব, ঠিক আছে। বি ভার্বের নামই কিন্তু প্রথমে আসে। তাহলে বি ভার্বের উদাহরণগুলো কি কি আমরা আরো একবার দেখি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই শব্দগুলোই আমাদের হচ্ছে বি ভার্ব
হিসেবে গণ্য হয়। আচ্ছা, এরপরে বি ভার্বের মোটামুটি আপনারা একটা ভালো ধারণা পাইলেন। এরপরে আছে হচ্ছে কি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে আসলে তিনটাই হয়, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই এইটার দিকে একটু খেয়াল করুন যে হ্যাভ ভার্বের হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে। হ্যাভ ভার্বের মধ্যে আছে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এখন আমরা যখন হচ্ছে টেন্স শিখতে যাব, হ্যাঁ, যখন আমরা হচ্ছে টেন্স শিখতে যাব তখন সেখানে যে পারফেক্ট টেন্সগুলো আছে সেইগুলো যখন শিখতে যাব তখন হচ্ছে এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, পারফেক্ট টেন্সেই আপনার হচ্ছে যেগুলো প্রেজেন্ট পারফেক্টে আছে সেগুলো হ্যাভ, হ্যাজ, আর যেটা পাস্টে আছে সেগুলোতে হ্যাড ব্যবহার হয়। অর্থাৎ যখন আমরা অতি দ্রুতই টেন্সে আসবো, হয়তো 2-4 ক্লাসের মধ্যেই। তো এরপরে আসতে হচ্ছে কি যে ডু ভার্ব। ডু ভার্বের উদাহরণ হচ্ছে ডু, ডিড, ডান। এই হচ্ছে আমাদের ডু ভার্বের উদাহরণ। তাহলে এখানে আমাদের আরো একবার একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি আছে? বি ভার্বের মধ্যে আছে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। বি ভার্বের উদাহরণগুলো হচ্ছে এরকমই, বা এইগুলো সাধারণত বি ভার্ব হয়ে থাকে। ঠিক আছে। আর নেক্সট আছে হচ্ছে কি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের উদাহরণ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর এরপর আছে ডু ভার্ব। ডু ভার্বের উদাহরণ হচ্ছে ডু, ডিড, ডান। তাহলে আমাদের প্রাইমারিও ডান হয়ে গেছে। ঠিক আছে। এরপরে হচ্ছে যে মডাল ভার্ব। মডাল ভার্ব আপনার হচ্ছে এই যে একটা মূল সেন্টেন্সে সহায়ক ভার্ব হিসেবেই কাজ করে। হ্যাঁ, সেগুলোর মধ্যে কি আছে? এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাঁ, এরকম অট, এরকম যে ধরনের শব্দগুলো আছে সেগুলোই সাধারণত আপনার হচ্ছে মডাল ভার্ব হিসেবে গণ্য হয়। মডাল ভার্ব তাহলে আমরা যদি একটু লিখি যে এই যে ক্যান, হ্যাঁ, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড প্রভৃতি। হ্যাঁ, অট আছে, তারপরে আরো বেশ কিছু হয়, তবে সেগুলোর মধ্যে মতভেদ আছে। তো নর্মালি আমরা এই জিনিসগুলো বেশি হচ্ছে আলোচনা করি। সেগুলোর মধ্যে কি কি? ক্যান, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরকম অট, এরকম বিভিন্ন ধরনের শব্দ আছে যেগুলোকে সাধারণত আমরা কি মডেল ভার্ব হিসেবে আমাদের ব্যবহার হয়, বা আমরা এগুলো মডেল ভার্ব হিসেবে শিখতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তাহলে আমাদের ফাইনাইট ভার্বের কাজ শেষ, বা ফাইনাইট ভার্বের আমাদের যে ক্লাসিফিকেশন আছে সেটা কিন্তু শেষ। এরপরে আমরা হচ্ছে নন ফাইনাইটে যাব। নন ফাইনাইটের তিনটা অংশে ভাগ করা যায় নন ফাইনাইট ভার্বকে। একটা হচ্ছে কি জেরান্ড, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ। আচ্ছা, জেরান্ড হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কিন্তু নাউন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে কি বললাম? জেরান্ড হচ্ছে আপনার ভার্ব প্লাস আইএনজি যুক্ত কিন্তু নাউন হিসেবে কাজ করবে। আর পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কিন্তু কাজ করবে কি অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে আমাদের জেরান্ড কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে। আমাদের পার্টিসিপল কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এটা কিন্তু আপনার হচ্ছে পরীক্ষায় বেশ আসে, বিশেষ করে যারা জব এক্সাম দেন তারা খুব ভালোভাবেই জানেন যে এটা বিসিএস এর মতো পরীক্ষায়ও আপনার প্রতি বছর একবার করে দেয়, আর ব্যাংকে বা অন্যান্য প্রতিষ্ঠানে তো দেয়, প্রায় দেয়। সুতরাং জেরান্ড আমরা সহজে এভাবে শিখব যে ভার প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করবে, আর পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সর্বপ্রথম জেরান্ডের একটা উদাহরণ দিব এরকম যে সুইমিং। হ্যাঁ, সুইমিং ইজ এ গুড
এক্সারসাইজ। আচ্ছা, দেখুন সুইম অর্থ সাঁতার কাটা, আর আমি যদি এটার বাংলা অর্থ করি তাহলে কি হয়, যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজের বাংলা অর্থ হচ্ছে সাঁতার একটি ভালো ব্যায়াম। আমি কিন্তু বলতেছি না যে সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, আমি বলতেছি সাঁতার একটি ভালো ব্যায়াম। তাহলে এই যে সাঁতার, হ্যাঁ, সে কি হচ্ছে, সে নিজেই একটা নাউন হিসেবে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে প্রশ্ন করি যে হোয়াট, হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা যেমন নাউনের অ্যান্সার পাই, আমরা এই হোয়াট দ্বারা প্রশ্ন করে এই আমি যদি এখানে বলি যে হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, সাপোজ, হ্যাঁ, বোঝার জন্য যে হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে যেটা আমরা নাউন নাউন আইডেন্টিফাই করতে বা নাউনকে বুঝতে আমরা যেই যে জিনিসগুলো প্রশ্ন করি এবং প্রশ্ন করে যদি উত্তর পাই এবং যদি বুঝতে পারি হ্যাঁ এটাই হচ্ছে আমার নাউন, তবে আমরা জেরান্ডকেও কিন্তু এভাবে প্রশ্ন করব। যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে হচ্ছে কি হবে, যে হ্যাঁ এটাই আমার জেরান্ড হিসেবে গণ্য হচ্ছে। তাহলে জিনিসটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম যে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং সেটা নাউন হিসেবে কাজ করবে, তাহলে হচ্ছে আমরা কি পাবো, তবে আমরা সেটাকে জেরান্ড হিসেবে গণ্য করতে পারি। এরপর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল যেটা বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন হিসেবে কাজ করে। কি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত, সরি, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। হ্যাঁ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে হচ্ছে কি, একটা উদাহরণ দিয়ে যদি বলি এরকম, দ্য রাইজিং সান লুকস বিউটিফুল। হ্যাঁ, দ্য রাইজিং সান লুকস বিউটিফুল। ঠিক আছে, আচ্ছা, রাইজিং সান, রাইজিং সান বলতে এখানে আমি যদি এর বাংলা অর্থ করি তাহলে হচ্ছে কি, উদিত সূর্য বা উদীয়মান সূর্য। দ্য রাইজিং সান লুকস বিউটিফুল, অর্থাৎ উদীয়মান বা উদিত সূর্য দেখতে সুন্দর লাগে। তাহলে কেমন লাগে, সুন্দর লাগে। ঠিক আছে, কেমন সান বা কেমন সূর্য, উত্তর হচ্ছে রাইজিং সান। এই যে কেমন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে যখন আমরা অ্যাডজেক্টিভের কোর্স, অ্যাডজেক্টিভের হচ্ছে চ্যাপ্টার আমরা যেদিন পড়েছি বা আলোচনা করেছি, সেই দিন আমরা কিন্তু এরকম প্রশ্ন করেছি। হ্যাঁ, যে আমরা যদি একটা ইসের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে যদি তার দোষ গুণ সংখ্যা পরিমাপ রং এই ধরনের জিনিসগুলো আমরা পাই, এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই, তবে সেই ক্ষেত্রে তার উদাহরণ হবে হচ্ছে, বা সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করতে পারি। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো হচ্ছে যে এইখানেও যে কেমন মানে তার বৈশিষ্ট্য কিন্তু, বা এরকম তার অবস্থা, হ্যাঁ বৈশিষ্ট্য বা আপনার মনে করেন যে অবস্থা কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাচ্ছে যে দ্য রাইজিং সান, কেমন সান, রাইজিং সান, অর্থাৎ উদীয়মান সূর্য। কেমন, উদীয়মান। অর্থাৎ যে আমরা এই যে এরকম যে একটা বৈশিষ্ট্য বা অ্যাডজেক্টিভের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি হচ্ছে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই ধরনের পার্টস অফ স্পিচ, তবে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেটা পার্টিসিপল হিসেবে গণ্য হবে। তাহলে আমরা আরও একবার বলি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেটা হচ্ছে আমাদের জেরান্ড হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি যেটা নাউন হিসেবে কাজ করে সেটা হচ্ছে জেরান্ড, এবং ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা, এখন এখানেও একটা লিখেছি, দেখুন যে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এতক্ষণ যে পার্টিসিপল নিয়ে আলোচনা করতেছিলাম এইগুলো আসলে প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেই পড়ে। হ্যাঁ, তবে আরও একটা উদাহরণ দেওয়া যায় এরকম, যে আমরা নর্মাল যে হচ্ছে আমরা যে হচ্ছে ভার্বের যে আইএনজি মানে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি সেটা কিন্তু প্রেজেন্টের মধ্যেই, প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পড়ে। যেমন ধরেন আই অ্যাম ইটিং
রাইস, ঠিক আছে। এই ক্ষেত্রে এই যে ইটিং, এই যে চলমান চলমান অবস্থা বোঝালেও আপনার হচ্ছে কি হয়, সেটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল বোঝায়। বা হচ্ছে এটা আপনার, আমরা যদি টেন্সের হিসেবে চিন্তা করি তবে সে হচ্ছে কিন্তু কি হয়, সে কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হিসেবে সে গণ্য হয়, ঠিক আছে। তো তাহলে জিনিসটা দেখুন যে আই অ্যাম ইটিং রাইস, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা যদি টেন্সের কথা বিবেচনা করি তবে সে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফলাফল একই। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, যে প্রেজেন্ট পার্টিসিপল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমার যে শব্দটা অতীত বা পাস্ট বোঝাবে এবং সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, সেই সাধারণ সেই শব্দগুলোই আসলে পাস্ট কন্টিনিউয়াস বা হচ্ছে পাস্ট পার্টিসিপল হিসেবে আমাদের গণ্য হতে পারে। হ্যাঁ, আবার এমন তো হতে পারে আবার পাস্ট পার্টিসিপল কিন্তু আবার আমরা হচ্ছে আমাদের ভার্বের যে 3 নাম্বার ফর্ম আছে সে তেমন কিন্তু হতে পারে। হ্যাঁ, যেমন আই আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের 3 নাম্বার রূপ, মানে আমরা যখন ভার্বের ফর্ম পড়তে যাই, যেটা হচ্ছে প্রেজেন্ট, এরপর হচ্ছে পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এই যে ভার্বের যে 3 নাম্বার রূপটা আছে, এখানে ভার্বের 3 নাম্বার রূপ কেন বলতেছি, যে নর্মালি যখন আমরা এই যে ভার্বের যে হচ্ছে ভাগটা পড়ি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, সেক্ষেত্রে প্রেজেন্টকে হচ্ছে V1, পাস্টকে হচ্ছে V2, আর পাস্ট পার্টিসিপলকে হচ্ছে V3 হিসেবে গণ্য করা হয়, মানে সহজে শর্টকাটে সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য। এই কারণে পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার V3 হিসেবে গণ্য হবে। যেমন আমরা যদি হচ্ছে এরকম কিছু শব্দ লিখি, যেমন ধরেন যে গো, ওয়েন্ট, গান, তারপরে ডু, ডিড, ডান, এরকম, ঠিক আছে। এরকম যে আপনার হচ্ছে ভার্বের যে সময় ভেদে যে রূপের পার্থক্য পরিলক্ষিত হয়, সেইগুলোই আসলে আপনাদের ভার্বের ক্ষেত্রে যদি সেটা 3 নম্বর মানে এই যে এরকম অবস্থান বোঝানো হয়, হ্যাঁ, সেগুলোকেই আপনার V3 বা পাস্ট পার্টিসিপল বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, কেউ বেস ফর্ম বলে, আবার কেউ V1 বলে, ঠিক আছে, আপনার যেটা খুশি। তবে বেস ফর্মটা বলাই আসলে ভালো, V1 না বলে বেস ফর্ম বললে জিনিসটা কিন্তু সুন্দর হয় বা এটা সুন্দর দেখা যায়। তাহলে হচ্ছে আমরা যদি একটা উদাহরণ লিখি এরকম, যে ধরেন যে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখুন যে এই যে আমার টু টু আছে ভালো, এরপরে টেল, টেল অর্থ কি বলা, তাহলে টু এর সাথেই টু এর সাথেই আমাদের যদি একটা ভার্ব যুক্ত হয়, হ্যাঁ, টু তার সাথে একটা ভার্বের যুক্ত, কিন্তু সেটা হতে হবে কি বেস ফর্ম। কি ফর্ম হতে হবে, হচ্ছে বেস ফর্ম বা V1। আর অধিকাংশ ক্ষেত্রে আসলে টু এর সাথে আপনার এই ভার্বের বেস ফর্মে বসে। তো এরকম যদি একটা সেন্টেন্স আমরা পাই, তবে সেগুলোকে সাধারণত আমরা ইনফিনিটিভ হিসেবে গণ্য করতে পারি। ইনফিনিটিভ সহজ জিনিস, কিছু নিয়মকানুন আছে অবশ্য, সেগুলো আলাদা ব্যাপার। তো আমাদের তাহলে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেল। হ্যাঁ, আর হচ্ছে আমরা চাইলে এই সিলেবাসটাকে আরও শর্টকাট বা আরও সংক্ষিপ্ত করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে সময় তো শেখানোর সুযোগ আসে না, এখন যেহেতু আসছে সেহেতু হচ্ছে একটু ভালোভাবেই শিখাইয়ে দিই। তো আচ্ছা, এখন এই ক্লাস শেষ করার আগে আমরা আরও একবার রিভিশন দিব, সেটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া।
ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল অর্থ প্রধান, অক্সিলারি অর্থ সহায়ক ভার্ব। প্রিন্সিপালকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ সকর্মক, ইনট্রানজিটিভ অকর্মক, পজিটিভ অন্য দ্বারা করানো হয়, ঠিক আছে, ফ্যাক্টিটিভ যে অন্য সাহায্যে ছাড়া চলতে পারে না, কোয়াজি প্যাসিভ যেটা আপনার পরোক্ষভাবে বোঝানো হয়, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হচ্ছে যে আপনার একজন আরেকজনের সহায়তায় চলে, আর রিফ্লেক্সিভ বলতে আত্মবোঝায়। এরপরে হচ্ছে ইনট্রানজিটিভের মধ্যে দুইটা পার্ট আছে বা দুইটা অংশ আছে। ইনট্রানজিটিভ অর্থ হচ্ছে অকর্মক। ইনট্রানজিটিভের দুইটা পার্ট, এর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, একটা হচ্ছে কগনেট ভার্ব। লিঙ্কিং ভার্বের দুইটা অংশ আছে বা সাধারণভাবে দুইটা অংশ আলোচনা করা যায়, একটা হচ্ছে টু বি ভার্ব, আর একটা হচ্ছে যে আমাদের অনুভূতিমূলক যে শব্দগুলো আছে সেইগুলো। হ্যাঁ, আচ্ছা, আর কগনেট হচ্ছে কি, যে দুইটা সমজাতীয় শব্দগুলোই কগনেট ভার্ব হয়, ঠিক আছে, যেমন সিং এ সং এরকম, সিং সং এরকম। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি ভার্ব, একটা হচ্ছে মডাল ভার্ব। প্রাইমারি ভার্বকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। বি ভার্বের মধ্যে কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিইং, বিন। হ্যাভ ভার্বের মধ্যে কি আছে, হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের মধ্যে কি আছে, ডু ভার্বের মধ্যে আছে ডু, ডিড, ডান। আচ্ছা, নন ফাইনাইটকে তিন ভাগে ভাগ করা যায়। নন ফাইনাইটকে তিন ভাগে ভাগ করা যায়, কি কি, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। হ্যাঁ, জেরান্ড বলতে কি বোঝায়, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত, কিন্তু নাউন হিসেবে কাজ করবে একটা বাক্যে, আচ্ছা, একটা বাক্যের মধ্যে। আর আমাদের পার্টিসিপল কি, পার্টিসিপল আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপল আছে সেটা, সেখানে হচ্ছে যে আপনার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আবার আরেকটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস যে ফর্মগুলো আছে বা চলমান বোঝাচ্ছে, সেগুলোতেও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সেগুলো গণ্য করা হয়। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে যে ভার্বের তিনটা রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট রূপ, একটা পাস্ট রূপ, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ। যেটাকে প্রেজেন্ট রূপকে আমরা হচ্ছে ভি1 বা বেস ফর্ম বলি, পাস্ট ফর্মকে আমরা ভি2 বলি, আর পাস্ট পার্টিসিপলকে আমরা হচ্ছে ভি3 বলি। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বি ভার্ব, সরি, টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত যে অংশ, সেটাকেই বলা হবে ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ তাহলে কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো মোটামুটি আসলে চেষ্টা করলাম আমার, আমি নিজে আসলে যতটুকু জানি বা যতটুকু খেয়াল ছিল, হ্যাঁ মনে ছিল, ততটুকুই বিস্তারিত আলোচনা করলাম। যদি এরপরও আপনাদের কোথাও মনে হয় যে এইখানে বুঝতেছি না বা এখানে সমস্যা আছে, দয়া করে একটু কমেন্ট করে জানাতে পারেন বা মেসেজ দিয়ে রাখলেও আমি সেটার উত্তর দিতে চেষ্টা করব। তো হচ্ছে আশা করি ক্লাসটা উপভোগ করেছেন যারা যারা দেখছেন বা দেখবেন।